প্রিয় দর্শক, গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনে আপনাদের স্বাগতম। নারীর টানে ঘরে ফিরেছিলাম আমরা সবাই। ঢাকা যেন শূন্য হয়েছিল। আবার শুরু হয়েছে ঢাকার আগের রূপ। আবার কর্মব্যস্ততা চলছে ঢাকা। দর্শক, সবাইকে আমন্ত্রণ। আজকে আমরা আলোচনা করব ব্রেন টিউমার, মেনিনজিওমা নিয়ে। এ বিষয়ে আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর হারাধন দেবনাথ। তিনি নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা। ডক্টর হারাধন দেবনাথ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আসলে আমরা সবাই কিন্তু একটা ঈদের আনন্দর পরে আবার ফিরে এসেছি। ঢাকা আগের রূপে ফিরে গিয়েছে। তো আমরা যেটা দেখি যে আসলে আপনাদের যে বাংলাদেশ ইউনিভার্সিটি, সেখানে অনেক ধরনের ব্রেন টিউমারের অপারেশন হয়, কিন্তু আমরা জানি না কী কী অপারেশন হয়। তার মধ্যে মেনিনজিওমা একটা। আমরা যদি আপনাকে জানতে চাই যে আসলে মেনিনজিওমাটা কী? মেনিনজিওমা এক ধরনের টিউমার, সেটা ব্রেনেও হতে পারে। যেখানে মেনিনজিস আছে, ব্রেনে আছে, স্পাইনাল কর্ডে আছে, আবার অরবিটাল ইন্টারঅরবিটাল ক্যাভিটির ভিতরেও আছে। সুতরাং যেখানে মেনিনজিস আছে সেখানে টিউমার হবে, মানে এক ধরনের কাভারিং। মেনিনজিস তিনটা লেয়ার আছে। একটা হলো ডুরামেটার, বাইরের লেয়ারটা, ভিতরে হলো অ্যারাগনয়েড, আর তারও ভিতরে পায়োমেটার। অ্যারাগনয়েডের ক্যাপসুল থেকে যে টিউমারটা উঠে সেটাই মেনিনজিওমা। আসলে এই মেনিনজিওমাটা কোথায় কোথায় হয়, বডির কোথায় কোথায় হয়? ওই যে আমি আগে বলেছি, যে জায়গায় মেনিনজিস আছে সেই জায়গায় টিউমার হতে পারে। সেটা হলো যেমন ব্রেনে হয়, ব্রেনের কাভারিং হলো মেনিনজিস, ব্রেনকে ঢেকে রাখে। ডুরামেটার মানে মাদার, ডুরা মানে ম্যাটার মানে মাদার, তো ডুরামেটার ব্রেনকে কাভার করে প্রোটেকশন দেয়। তো ডুরামেটারের তিনটা লেয়ারের একটা লেয়ার হলো অ্যারাগনয়েড ম্যাটার। অ্যারাগনয়েড ম্যাটারের ক্যাপসুল থেকে উঠে, সুতরাং ব্রেনে যেহেতু এটা কাভার করে, ব্রেনে সেই টিউমারটা হয়। স্পাইনাল কর্ডে হয়, আবার ইন্টারঅরবিটাল ক্যাভিটিতে হতে পারে, অরবিটাল মানে আইবলের ভিতরে হতে পারে। তারপরে আপনি বলছেন যে এটা আসলে মেরুদণ্ডের মধ্যেও হতে পারে, মাথাও হতে পারে, এবং চোখের মধ্যেও হতে পারে, যেটা আপনার অরবিটালের ফ্লোরে হতে পারে, চোখের পিছনে, আইবলের পিছনে হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে এই যে মেনিনজিওমাটা, এটা আমাদের দেশে ইনসিডেন্স কেমন? আমাদের দেশে একজ্যাক্ট এরকম জরিপ হয়নি, তবে আমেরিকার জরিপে দেখা গিয়েছে যে 97 পার 10 লাখ মানুষের 97 মানে 97 জন মানুষের মেনিনজিওমা হয়। আর টোটাল ব্রেন টিউমারের 30% হলো মেনিনজিওমা। মানে টোটাল ব্রেন যত পার্সেন্ট মানুষের ব্রেন টিউমার হয় তার 30% হলো মেনিনজিওমা। আচ্ছা, তাহলে আপনি, এটা তো সংখ্যা কিন্তু কম নয়, মানে সংখ্যা অনেক বেশি। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন থেকেই আপনি নিউরোসার্জারিতে কাজ করছেন, তো সেখানে আপনি কি ধরনের, আমাদের দেশে আপনার জরিপটা কি, কেমন রোগী পাচ্ছেন আপনি মেনিনজিওমা? আমরা অনেক পাই, 30% তো হবেই। 30%, মানে ইন্টারন্যাশনাল যে তাদের যে রেকর্ড আছে সেটার সাথে মোটামুটি মিল আছে। যদিও আমরা এটা রেকর্ড করি নাই, মানে আমাদের কত পার্সেন্ট হয়, কিন্তু 30% টোটাল ব্রেন টিউমারে 30% হবে। তার মানে আমাদের দেশেও কিন্তু একটা ডাটা থাকা দরকার, যেহেতু আপনাদের এখানে যেখানে অপারেশন হয় সেখানে এটা করা উচিত। আচ্ছা, এই যে ব্রেন টিউমারের সাথে মেনিনজিওর যে সম্পর্ক, আসলে ব্রেন টিউমার নিয়ে কিন্তু আসলে মেনিনজিওমা আমরা জানি না, কিন্তু ব্রেন টিউমার আমরা একটা গ্রসলি জানি যে ব্রেন টিউমার, ব্রেন একটা টিউমার, এবং সবাই কিন্তু আমরা ভয়ের মধ্যেই থাকি। তো ব্রেন টিউমার, মেনিনজিওমা একটা পোর্শন, এবং আর কি কি ব্রেন টিউমার আছে? ব্রেইনের ভিতরে যে জিনিসগুলি আছে, যেমন আপনার গ্লায়াল সেল, যেটার মধ্যে নার্ভ সেল রেস্ট নেয় যে টিস্যুর মধ্যে, সেটা বলে গ্লায়াল সেল। এর মধ্যে অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, অ্যাপেন্ডাইমাল সেল। তো যে সেল রেস্টিং সেল বা কানেকটিভ টিস্যু সেল, সেই কারণ থেকে টিউমার হয়, যেমন গ্লায়োমা বলে ওটাকে, এবং সেটার ইনসিডেন্স বেশি। মেনিনজিওমা তারপরেই হবে 30%। হ্যাঁ, অন্যান্য টিউমার আছে, যেমন পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার, পিটুইটারি টিউমার, তারপরে ভেস্টিবুলার নার্ভ থেকে উঠে সোয়ানোমা, ভেস্টিবুলার সোয়ানোমা, অ্যাপেন্ডাইমাল সেল থেকে উঠে এটা অ্যাপেন্ডাইমা, তারপরে ডার্ময়েড আছে, ইপিডার্ময়েড আছে, আরও অনেক আছে, মেটাস্টেসিস আছে। যেমন লাংসের টিউমার হলো, ক্যান্সার হলো, সেটা ব্রেনে যেতে পারে, ছড়িয়ে ব্রেনে গেল, সেটা এক ধরনের টিউমার। আবার প্রাইমারি ব্রেন সেল টিউমার, মেলিগনেন্ট টিউমার, যেমন হাই গ্রেড গ্লামা, জিবিএম, এটা মেলিগনেন্সি। মেনিনজিওমারও হাই গ্রেড, যেটা গ্রেড 3, এটাও মেলিগনেন্সি, এটা ক্যান্সার আর কি। আচ্ছা, তাহলে আমরা যদি এখন আপনাকে জানতে চাই যে আসলে আপনি বলছেন যে ক্যান্সারও হয়, মেনিনজিওমা কি ক্যান্সার? মানে ব্রেন টিউমার তো আপনার কয় ভাগে ভাগ করে থাকেন ব্রেন টিউমার? ব্রেন টিউমারে আমরা দুইটা ভাগে ভাগ করছি সায়েন্টিস্টরা। একটা হলো প্রাইমারি টিউমার, একটা হলো সেকেন্ডারি টিউমার। প্রাইমারি টিউমার মানে ব্রেন সেল বা ব্রেনের সাপোর্টিং সেল থেকে যদি উঠে, সেটা যেমন মেনিনজিওমা প্রাইমারি টিউমার, গ্লায়োমা প্রাইমারি টিউমার। আর যদি অন্য জায়গার থেকে ব্রেনে আসে, যেমন ব্রঙ্কিয়াল কার্সিনোমা, লাংসে ক্যান্সার হয়েছে, সেটা যদি ব্রেনে যায়,
সেটা হলো সেকেন্ডারি টিউমার, সেটা ম্যালিগন্যান্সি। মেটাস্টেসিস বলে থাকে। আচ্ছা, এটা হলো একটা ক্লাসিফিকেশন। আরেকটা হলো আপনার বিনাইন টিউমার, আরেকটা হলো ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমার মানে যেটা টোটাল রিমুভ করলে এটা আর হবে না, হ্যাঁ আর হবে না, কিউর হবে। আর ম্যালিগন্যান্ট টিউমার যেটা, সেটা হলো ম্যালিগন্যান্সি মানে ক্যান্সার, সেটা আবারও হবে। পরবর্তীতে অঙ্কোলজি মানে ক্যান্সার বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে কেমোথেরাপি, রেডিওথেরাপি নিতে হয়। তার মানে আপনি বলছেন যে যদি আর্লি স্টেজে যদি এই ব্রেইন টিউমার ও ক্যান্সারটা যে ধরা পড়ে, তার যদি রিমুভ করা যায় তাহলে সে ভালো থাকার সম্ভাবনা বেশি। এবং যদি দেখা যায় যে একটু লেট, আপনাদের কাছে তো লেট ম্যাক্সিমাম দেরি করেই আসে, তখন তো আসলে অনেক সময় ছড়িয়ে যায়, তখন তো অপারেশন করার পরও তাকে কেমোথেরাপি, রেডিওথেরাপির নিতে হয়, সুযোগ থাকে। তো আর্লি ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা প্রফেসর ডক্টর হারাধন দেবনাথ আপনার কাছে জানতে চাই যে এই মেনিনজিওমা আমরা বুঝবো কি করে, এটা কোনো লক্ষণ প্রকাশ পায় কিনা বা আমাদের বুঝার কোনো যে উপায় আছে কোনো কিনা? ব্রেন টিউমারের দুই ধরনের লক্ষণ, একটা হলো আপনার জেনারেল লক্ষণ মানে সাধারণ লক্ষণ, যেমন যেহেতু একটা টিউমার হয়েছে, ব্রেনের জায়গা দখল করেছে, সেখানে মাথা ব্যথা হবে। এই মাথা ব্যথাটা ইউজুয়ালি টোটাল মাথা ব্যথার লেস দেন 1% হলো টিউমার। সেটা ভোরবেলা হবে, 4টার দিকে হবে এবং আস্তে আস্তে রোগী সজাগ হয়ে যাবে, কিন্তু সারাদিন মাথা ব্যথা নাও হতে পারে। আর দিনের বেলা মাথা ব্যথা ইউজুয়ালি ব্রেন টিউমারে হয় না। মাথা ব্যথার ম্যাক্সিমাম কজ হলো টেনশন, জেনারেল কজ 40%, আর পরের কজটা হলো মাইগ্রেন, মাইগ্রেন হলো 30%। আর অন্যান্য যেমন টিউমার বা ইনফেকশন, সাইনোসাইটিস বা অ্যাবসেস, বিভিন্ন কারণেও মাথা ব্যথা হতে পারে। তো টেনশন হেডেকটাই বেশি। আর মাথা ব্যথা ছাড়া আর হলো চোখে ঝাপসা দেখা। ব্রেন টিউমার হলে যেহেতু ব্রেনের একটা, আমাদের ব্রেন একটা বদ্ধ খাঁচার মধ্যে আছে, মানে ক্রেনিয়াল ক্যাভিটি বলি আমরা, হাড়ের বাক্স, ইন্ট্রাক্রেনিয়াল ক্যাভিটি এর মধ্যে আছে। এর মধ্যে নির্দিষ্ট কিছু জিনিস সে ধরে রাখে, যেমন ব্রেইন ম্যাটার, সিএসএফ, ব্লাড। কিন্তু এর মধ্যে একটা টিউমার মানে একটা ফরেন বডি, যদি টিউমার হয় ওখানে জায়গা দখল করবে, প্রেশার বাড়বে, এটা বলে আইসিপি, যত বড় হতে থাকবে চাপ দিতে থাকবে, চাপ দিতে থাকবে, যার ফলে তখন রুগীর চোখে ঝাপসা দেখবে, মাথা ব্যথা হবে, আর খিচুনি হবে, একসময় অজ্ঞান হবে। এটা হলো জেনারেল লক্ষণ। আর টিউমার কোন জায়গায় হয়েছে সে অনুযায়ী আপনার লক্ষণ। যেমন যদি ফ্রন্টাল রিজনে টিউমার হয়, তার মেমোরি, জাজমেন্ট, কোন ইমোশন তার ইম্পেয়ার্ড হবে। বাম দিকে যদি টিউমার হয় কথা বলতে প্রবলেম হবে। আবার মটোরিয়া মাঝখানে যদি টিউমার হয়, তার যেদিকে ডান দিকে টিউমার হলে বাম দিক প্যারালাইসিস হবে। আবার পিছনের দিকে অক্সিপিটাল রিজনে যদি টিউমার হয়, তার দৃষ্টিশক্তি কমে যাবে। আবার সেরিবেলাম নামে পিছন দিকে একটা স্ট্রাকচার আছে নিচের দিকে, সেখানে যদি টিউমার হয়, ইমব্যালেন্স হবে। আবার ব্রেন স্টেমের টিউমার হলে হাঁটতে গেলে পড়ে যাবে, শ্বাস নিতে পারবে না, আলটিমেটলি ডেথ। আর সাইডে টেম্পোরাল রিজনে যদি টিউমার হয়, তাহলে খিচুনি হবে। তাহলে রুগীর অ্যাকর্ডিং টু দ্য সাইট, যে জায়গায় টিউমার হয়েছে সেই জায়গার জায়গা অনুযায়ী সে লক্ষণ প্রকাশ করবে। আর জেনারেল লক্ষণগুলি আমি আপনাকে না, এটা আপনি যেটা বলছেন যে জেনারেল লক্ষণ, তো মাথা ব্যথাটা আপনি বলছেন, এবং এটা আসলে অন্যান্য মাথা ব্যথার সাথে আমাদেরকে এক্সক্লুড করে নিতে হবে। কারণ অন্যান্য ব্যথা আপনি বলছেন যে স্ট্রেস হেডেক বা একটা মানসিক টেনশন হেডেক আপনি বলেছেন, আর পাশাপাশি সাইনোসাইটিস বা মাইগ্রেন এগুলো থাকে, তো এটা আমাদেরকে এক্সক্লুড করে নিতে হবে। আর আরেকটি কথা যেটা বলেছেন যে সাইট হিসাবে, যেমন আমরা কথা বলি, ব্রেনের যে সাইট আমাদের এই কথাটা নিয়ন্ত্রণ করে, সেই সাইডে যদি টিউমার হয়, তার কথা বন্ধ হয়ে যাবে, আমার কথা বলতে পারবে না সে। এবং দেখা যাচ্ছে যে আমাদের বডি যে সাইড কন্ট্রোল করে, সেই সাইডে টিউমার হলে সেই সাইড প্যারালাইসিস হবে। হাতের এরিয়া যদি টিউমার, হাতটা প্যারালাইসিস হয়ে যাবে। তাহলে এটা যদি হাত পা দুইটাতেই টিউমার হয় এরিয়াতে, তাহলে দুই সাইডই আমরা কিন্তু এটা আসলে লাইফ ডেঞ্জারই দেখছি যে ব্রেন টিউমারটা। আচ্ছা, এটা কি পুরুষ এবং মহিলা কাদের বেশি হয়? তবে মেনিনজিওমা মহিলাদের বেশি হয়, পুরুষ মহিলা দুইটা গ্রুপেরই হয়, কিন্তু মহিলাদের পার্সেন্টেজ বেশি, মানে মহিলাদের মেনিনজিওমার সংখ্যা বেশি। আর আমরা যে ডায়াগনোসিস করতে যাই, আপনারা যে ডায়াগনোসিস করেন, রোগটা ডায়াগনোসিস করার প্রক্রিয়াগুলোকে কিভাবে আপনারা রোগটা নির্ণয় করেন? এক নম্বর তো আমি আগেই বলেছি যে মাথা ব্যথা, প্রথম আমরা হিস্ট্রি নিই রুগীর মাথা ব্যথাটা কোন সময় হয়। যেমন টেনশন হেডেকের রুগী সামনের দিকে টাইট থাকবে, তার বিভিন্ন টেনশন থাকবে, পারিবারিক টেনশন, অর্থনৈতিক টেনশন, বা তার পার্সোনাল ফ্যামিলিয়াল টেনশন থাকতে পারে, সেটা হিস্ট্রিটা নিতে হবে। আর মাথার ফ্রন্টাল রিজনে একটা ব্যান্ড দিয়ে বাঁধলে যেরকম টাইট লাগে সেরকম টাইটনেস হবে, এটা বলে ব্যান্ড লাইক হেডেক। এটা গ্লোবাল হেডেক, পুরো মাথা ব্যথা হবে। আর মাইগ্রেন যদি হয়, তো মাইগ্রেনের ব্যথাটা একদিকে, ইউজুয়ালি একদিকে হয়, আমরা বলি রুগী বলে আতকপালি ব্যথা, একদিক টনটন করে, ময়মনসিংহ বলে টনটন করে, চিটাং বলে খুঁট মারে দে, ফেনীতে বলে কোপায়, এক এক জায়গায় এক একটা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে মানুষ এসে বলে। তো এই দুইটা হলে আমরা ক্লিনিক্যালি
এবং হিস্ট্রি অনুযায়ী বুঝতে পারি যেটা মাইগ্রেন না এটা টিটিস বা টেনশন ট্যাপেটিক। আর ব্রেন টিউমারের ব্যথা তো আমি আপনাকে বলেছি যে ইউজুয়ালি ভোরবেলা হয়, এটা মানুষ ওরিড হয়, আমাদের কাছে আসে যে মাথা ব্যথা হলেই মনে করি ব্রেন টিউমার, লেস দেন 1% টোটাল মাথা ব্যথা। সুতরাং মাথা ব্যথা হলেই যে ব্রেন টিউমার তা কিন্তু না, লেস দেন 1%। হিস্ট্রি নিতে হবে, হিস্ট্রিটা কোন সময় হয় তার সাথে ক্লিনিক্যাল ফিচার রুগী এক্সামিন করে আমরা অনেক সময় বুঝতে পারি। যেমন আমরা অপথলমোস্কোপি করে বুঝতে পারি প্যাপিলোইডেমা আছে, চোখের যে অপটিক ডিস্টার্ব হলে যায়, তারপরে তার ক্লিনিক্যাল ডিফিসিট থাকে, হয়তো একদিক প্যারালাইসিস থাকে, হয়তো ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট থাকে, আমরা এটা ক্লিনিক্যালি বুঝতে পারি। ইভেন রোগীর হাঁটা দেখে বুঝতে পারি সে ব্রেন টিউমার নিয়ে আসছে কিনা, মানে হাঁটার যে তার গেটটা, মানে আমার রুমে আসার সময় বুঝতে পারি তার একটা ইন্টারক্রেনিয়াল প্রবলেম আছে। তাহলে এগুলো তো আসলে যে আপনারা ইতিহাস নিলেন এবং তার যে লক্ষণগুলো আপনারা সমন্বয় করলেন করে আপনারা কিন্তু মোটামুটি একটা জাজমেন্টে পজিটিভ টিউমার হতে পারে। এখন কনফার্ম করবেন কি করে? কনফার্ম করতে অবশ্যই কনফার্ম করতে হবে, সেটার জন্য আধুনিক যেমন সিটি স্ক্যান অফ ব্রেন উইথ কন্ট্রাস্ট, এমআরআই অফ ব্রেন উইথ কন্ট্রাস্ট, এই দুইটা পরীক্ষা করলে অবশ্যই আমরা যে কোনো একটা, এমআরআই করলে তো অবশ্যই বোঝা যাবে এমআরআই অফ ব্রেন উইথ কন্ট্রাস্ট। আচ্ছা, কন্ট্রাস্ট দিয়ে করতে হবে। আমাদের এই রোগ যখন আপনারা নির্ণয় করলেন, এই চিকিৎসা আমাদের দেশে হয়? যেমন আমাদের একটা ধারণা আছে ব্রেন টিউমার দেশে হবে না, দেশের বাইরে যেতে হবে। আমাদের দেশে এই চিকিৎসা পদ্ধতি আছে কিনা বা আপনারা কি চিকিৎসা দিয়ে? সেটা মানুষের রুগীদেরও কমন প্রশ্ন, কিন্তু আমরা আমাদের মানুষকে বলছি আপনার মাধ্যমে এবং এই চ্যানেল এর মাধ্যমে যে আমাদের দেশে প্রায় 250-র মতো নিউরোসার্জন আছে। আর আমরা তো এখন সিনিয়র হয়ে গেছি, আমি প্রফেসর হয়েছি প্রায় 5 বছর হয়েছে। আমাদের অনেক স্টুডেন্টরাই করতেছে বিভিন্ন জায়গায়। আমাদের ইউনিভার্সিটি তো ডেইলি হচ্ছে ব্রেন টিউমার অপারেশন। আমাদের ইউনিভার্সিটি থেকে শুরু হয়েছে নিউরোসার্জারি। আমাদের প্রয়াত প্রফেসর, সম্মানিত প্রফেসর, আমাদের টিচার, গ্র্যান্ড টিচার প্রফেসর রশিদউদ্দিন আহমেদ এবং তার পরবর্তীতে প্রফেসর আফজাল হোসেন, প্রফেসর কনককান্তি বড়ুয়া, প্রফেসর আবুল খায়ের, এছাড়া রশিদ স্যারের সময় ছিলেন প্রফেসর হাসান মাহমুদ, প্রফেসর কাদেরি স্যার, প্রফেসর আতালাই খান। ওনারা এই দেশে নিউরোসার্জারি শুরু করেন না, ওনাদের নাম কিন্তু আমরা শুনেছি। হ্যাঁ, ওনারা এখন নাই, 4 জন, প্রথম 4 জন নাই, এর পরবর্তী জেনারেশন তারা আছেন, তারা এখন সুস্থ আছেন। আমাদের টিচার যারা, ওনারাও অপারেশন করছেন, প্র্যাকটিসও করছেন। আর আমরা এখন জবে আছি, আমরা পুরোদমে করছি এবং আমাদের স্টুডেন্টরাও বিভিন্ন জায়গায় করছে। নিউরোসায়েন্সে আমাদের অনেক স্টুডেন্ট আছে, আমাদের কলিগ আছে, তারা করছে। ঢাকা মেডিকেলে আমাদের কলিগরা করছে, আমাদের স্টুডেন্টরা করছে। চিটাং মেডিকেলে, ময়মনসিংহ মেডিকেলে, সিলেট মেডিকেল, যে সব জায়গায় নিউরোসার্জারি ডিপার্টমেন্ট আছে, সব জায়গায় আমাদের কলিগ এবং স্টুডেন্টরা অপারেশন করছে। তাছাড়া ঢাকা শহরে এবং বিভিন্ন জায়গায় প্রাইভেট ক্লিনিকেও ব্রেন টিউমার অপারেশন হচ্ছে। না, আপনি একটা চমৎকার একটা দিয়েছেন যে আমাদের তো আসলে ব্রেন টিউমার হলে আমাদের ভয়ের কিছু নেই, আমাদের নিউরোসার্জন দেখাতে হবে এবং নিউরোসার্জনের পরামর্শ ক্রমে তাকে অপারেশন যেতে হবে এবং এটা বাংলাদেশেই সম্ভব এবং ভালো চিকিৎসা সম্ভব অবশ্যই। এবং আপনারা এইটা কি চিকিৎসা দিয়ে থাকেন? এই আমরা অ্যাকর্ডিং টু দ্য সাইট আমরা দুইভাবে এটা অপারেশন করি। যদি মেনিনজিওমা ছোট টিউমার হয়, ইউজুয়ালি আমরা সার্জারি করি না, এটা ফলো আপ করি আর লক্ষণ অনুযায়ী তার চিকিৎসা করি। ছোট্ট টিউমার, কিন্তু যে সময় সে প্রেশার দেয় ব্রেনকে, লক্ষণ প্রকাশ করে, তখন তার অপারেশন করতে হবে। এখন অ্যাকর্ডিং টু দ্য সাইট যদি কনভেক্সিটিতে, মানে এইসব জায়গায় হয় বা ব্রেনের সারফেসে বা ভিতরে হয়, তখন ব্রেন ওপেন করতে হয়, সেটা বলে ক্রেনিওটমি। আমাদের অত্যাধুনিক প্রযুক্তি আছে, যেমন মাইক্রোস্কোপ আছে, মাইক্রোস্কোপ দিয়ে আমরা ব্রেন ওপেন করে আমরা মাইক্রোস্কোপের সাহায্যে ছোট্ট জিনিস এবং ব্রেন এবং টিউমার পার্থক্য করা যায়। ভালোভাবে সফলতার সাথেই করছি এবং রুগী ভালোই চলে যাচ্ছে। আমার অনেক রুগী আছে আজকে যারা এই প্রোগ্রামটা দেখছেন, তারা নিশ্চয়ই জানেন তারা আমার হাতে অপারেশন হয়েছেন এবং আমাদের ইউনিভার্সিটিতেও করেছেন, বাইরেও করেছেন এবং তারা খুব ভালো আছেন। তারা নিশ্চয়ই জানেন যে আমার হাতে তারা ভালো আছেন। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানগুলিতে আমাদের কলিগ এবং স্টুডেন্টরা করতেছে, তারাও খুব ভালো করতেছে। না, এটা তো একটা আমাদের সার্থকতা, আপনার কিন্তু কৃতজ্ঞ মহান সৃষ্টিকর্তার কাছে। কারণ হলো যে আপনি একটা ব্রেন টিউমার অপারেশন করছেন, রুগী ভালো আছে, সে কর্মক্ষম আছে, সে কাজ করে খাচ্ছে, এটাই তো একটা ডাক্তারের জীবনের একটা অ্যাচিভমেন্ট। আমরা আশা করি এবং দোয়া করি যেন আপনার সামনের দিনগুলোতে আরও বেশি অপারেশন করতে মানুষকে সেবা দিতে পারেন, এটা আমাদের একটা প্রত্যাশা থাকলো। আচ্ছা, আরেকটা জিনিস যে চিকিৎসার কথা বলছেন মেনিনজিওমা অপারেশন, তা আমরা জানি অপারেশনের ভিন্নতা আছে। যেমন ব্রেন, আমরা মনে করি যে ব্রেন কেটে অপারেশন, আবার আপনারা কেউ কেউ বলেন যে না, ছিদ্রি করে অপারেশন। আসলে এই ব্রেনের এই মেনিনজিওমার জন্য কী ধরনের অপারেশনটা আপনারা করেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে মেনিনজিওমা আমরা ওপেন করি ব্রেন ওপেন করে মাইক্রোস্কোপের সাহায্যে। কিন্তু সেলার টিউমার, মানে এই নাকের ভিতরে, নাকের থেকে 2 থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি ভিতরে ব্রেনের তলায় একটা জায়গা আছে সেলার টিউমার, সেটা এন্ডোস্কোপ দিয়ে আমরা করে থাকি যদি ফিজিবল হয়, মিড লাইনে হয়। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মাইক্রোস্কোপের সাহায্য করি। আর অন্যান্য টিউমার যেমন পিউটারি টিউমার আমরা এন্ডোস্কোপ দিয়ে করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, নাক দিয়ে। আবার
যদি ভেন্টিকুলার কলয়েড সিস্ট হয় ছোটোখাটো টিউমার মিডিল সাইজ, এটা আমরা এন্ডোস্কোপ দিয়ে করে থাকি, একটা ছিদ্র করে। কিন্তু বড় হলে তখন ওপেন মানে যখন টিউমার সাইজটা বড় থাকে তখন তো এটা আসলে এন্ডোস্কোপি ছিদ্র দিয়ে আসা সম্ভব না, তখন ওপেন বড় করেই করে আপনাদের করতে হবে, বা মিড লাইনের সাইডে থাকে তখনও এন্ডোস্কোপ দিয়ে কঠিন করা, সেক্ষেত্রে আমরা ওপেন করে করি এবং ওপেন করে রুগী তো ভালো হলে হয়েছে। প্রফেসর ডক্টর হারাধন দেবনাথ, আমরা অনেক সময় দেখি যে ব্রেন টিউমার অপারেশন করেছেন, রুগী বলে আগে ভালো ছিল কিন্তু অপারেশনের পরে তার একটা সাইড প্যারালাইসিস হয়ে গেছে। আসলে আমি জানতে চাচ্ছি যে এই ধরনের অপারেশনের পরে কমপ্লিকেশনটা কি হয়? কমপ্লিকেশন হতেই পারে, কারণ আপনার টিউমার তো ব্রেন সেলের থেকে হয়েছে। ব্রেনের আমরা বলছি মোটর এরিয়া একটা রক্তনালী, যেমন একটা আর্টারি তাকে নিউট্রিশন দিচ্ছে, কোনো কারণে ব্রেন টিউমার করতে গিয়ে যদি আর্টারিটা ইনজুরি হয় তখন তো প্যারালাইসিস হতে পারে। এবং সেটা টিউমার করার জন্য যে হয়েছে, কিন্তু না করলেও তো আপনার 100% হবে। আপনি আজকে অপারেশনের জন্য হয়তো বা 100 জনে 5 জন হতে পারে প্যারালাইসিস, কিন্তু না করলে 100% হবে, তো করাই তো উচিত। ইভেন স্পাইনাল মেনিনজিওমার ক্ষেত্রে অনেক সময় রুগীর প্যারালাইসিস হতে পারে সার্জন করার পরে, কিন্তু প্যারালাইসিস না করলে আজকে আপনার রুগী ঘোরায় হাঁটছে, আপনি যদি না করেন তাহলে তো আজকে থেকে 3 বছর পরে সে এমনিই প্যারালাইসিস হবে, এটা আর ভালো হবে না, প্রস্রাব পায়খানা আটকে যাবে, নল দিয়ে প্রস্রাব করতে হবে। আর তাহলে 100 জনের জটিলতা 5 জন 10 জনের কমপ্লিকেশন হতে পারে, প্যারালাইসিস, বিভিন্ন প্রবলেম হতে পারে। তার মোটর এরিয়া টিউমার কথা বলা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আপনি যদি না করেন তাহলে তো 100% হবে, মানে সময়টা হবেই। মানে একটি কথা হলো যে মেনিনজিওমাটা তো এক ধরনের ক্যান্সার জাতীয় রোগ, এটা যদি অপারেশন না করতে সবগুলি ক্যান্সার না, মানে অনেকের ক্ষেত্রে হতে পারে। আপনার বিনাইন যেগুলো যেমন গ্রেড 1 এগুলো আপনার 100% কিউরেবল, এবং টোটাল অপারেশন করে দিলে গ্রেড 0 সিমসন গ্রেড 0 যদি আমরা করে দিই 100% কিউর, তার আর রিকারেন্স হবে না। কিন্তু গ্রেড 2 অ্যানাপ্লাস্টিক, এটা ম্যালিগন্যান্সি, যদি পরবর্তীতে আমরা এটা অপারেশনের পরে আমরা অঙ্কোলজির হেল্প নেই, মানে ক্যান্সার স্পেশালিস্ট, তারা কেমো রেডিও দিলে সেটা অনেক দিন রোগী ভালো থাকে। তো এই যে মেনিনজিওমাটার প্রগনোসিস কেমন? অপারেশন গ্রেড 0 যদি আপনি করতে পারেন, অবশ্যই মেনিনজিওমার রেজাল্ট অনেক সবসময় ভালো, অনেক টিউমারের চেয়ে ভালো, রিকারেন্স রেট কম, কারণ ম্যাক্সিমাম মেনিনজিওমা বিনাইন, মানে ক্যান্সার জাতীয় না, মানে ক্যান্সার জাতীয় সংখ্যা কম, মেজরিটি মেনিনজিওমা হলো ক্যান্সার না, মানে বিনাইন টিউমার। সুতরাং গ্রেড 0 যদি আমরা ম্যাক্সিমাম করতে পারি গ্রেড 0, এবং সেটা ভালো। আমি কিছুদিন আগেও একটা করেছি, সেটা অবশ্য গ্রেড 2 ছিল, সেটা তো প্রফেসর ডক্টর হারাধন, একজন দর্শক আমাদের সাথে আছে, আমরা ফোন কল কিনে নিচ্ছি। হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনি আপনার সমস্যার কথাটি বলুন। আচ্ছা, আমার মাইক্রোভাস্কুলার ক্রনিক ইসকেমিক চেঞ্জেস ধরা পড়েছে। এখন এইটা কি কিউরেবল হবে? খুব অল্প ধরা পড়েছে ফ্রন্টাল লোবে, এটা কি কিউর করা সম্ভব হবে নাকি এটা মানে এটা চিকিৎসা কি, এটা কি করা যায়? এটা রিসেন্টলি আমার এই এমআরআই এই সপ্তাহখানেক আগে আমি আচ্ছা, দর্শক আপনার কাছে আমার প্রশ্ন, আপনার রোগীর বয়স কত এবং উনি মহিলা না পুরুষ? পুরুষ, বয়স 65। আচ্ছা, আমরা আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। নিশ্চয়ই প্রশ্নটা একটা হারাধন আপনার উত্তর দেবে, যেটা বলেছে যে এমআরআই রিপোর্টে ওনার ইসকেমিক চেঞ্জ আছে ফ্রন্টাল লোবে। তো এই ইসকেমিক চেঞ্জ এটা কি অপারেবল না, বা এটা অপারেশনের প্রশ্ন আসে না, এটা আসলে কি করবে এখন সে, তার পরামর্শটা কি? আসলে ওনার উচিত হবে একজন নিউরোসার্জন বা নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া। উনি ক্লিনিক্যালি দেখবে এবং ইমেজ দেখবে, মানে এমআরআই দেখবে বা করবে, পরীক্ষা নিরীক্ষা লাগলে করলে সেটা অ্যাকর্ডিং টু পেশেন্ট দেখে এটা ডিসিশন দিতে হবে কী করা উচিত। তবে ইসকেমিয়া ইউজুয়ালি আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই আর ফিজিওথেরাপি দিই। মানে দর্শক নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে ইসকেমিক চেঞ্জ মানে হলো যে একটু রক্ত চলাচলের ঘাটতি আছে, রক্ত চলাচল কম আছে, সেটা সাধারণত মেডিকেল ম্যানেজমেন্টেই ভালো হয়। তবে একজন নিউরোলজিস্টের পরামর্শ নিলে যে ওনার বয়স, ওনার কোমরবিড কন্ডিশন আছে কিনা বা আদার কোনো কমপ্লিকেশন আছে কিনা জেনে চিকিৎসা দেওয়া, খালি এমআরআই রিপোর্ট দেখে চিকিৎসা দেওয়া মনে হয় সম্ভব না। এটা একজন নিউরোলজিস্টের পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা নিয়ে নিশ্চয়ই আপনার রোগী ভালো হবে। প্রফেসর ডক্টর হারাধন, আমরা যে প্রসঙ্গে ছিলাম যে আমরা বলছিলাম যে প্রগনোসিস, এই মেনিনজিওমার প্রগনোসিস, আপনি বলছিলেন যে এটা মেজরিটি হলো আপনার বেনাইন, মানে ক্যান্সার না, কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে জটিলতা হয়। আর আমরা যেটা জানি যে এই একটা যে কোনো টিউমার, ধরুন বেনাইন টিউমার মাথাতে আছে, আপনি যদি অপারেশন না করেন তাহলে কি কি কমপ্লিকেশন হতে পারে? রোগীটা অপারেশন করছে না ব্রেনে, অপারেশন না করলে তো ওই রোগী টিউমারটা বড় হতে থাকবে, বড় হবে, রোগী মাঝে মধ্যে খিচ্ছিন্ন বা গণনা যাবে, প্যারালাইসিস হবে, আলটিমেটলি ডেথ করতে হবে, মানে সাডেন ডেথ হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। কালকে আমাদের ইউনিভার্সিটিতে আমি একটা মেনিনজিওমা করব, মেনিনজিওমা করব, এটা হলো কনভেক্সিটি, ফ্রন্টাল কনভেক্সিটি মেনিনজিওমা। আশা করি পেশেন্ট ভালো থাকবে। আমি মাইক্রোস্কোপি করব আমাদের ইউনিভার্সিটিতে, কালকে আমাদের অপারেশনের তারিখ,
আই উইল ডু ওয়ান অপারেশন। না তাহলে তো আপনার জন্য সেই আমাদের প্রত্যাশা থাকলো যে আপনি ভালো করেন, রোগীটা যেন সুস্থ হয়ে যায়। তো আমরা আসলে যে বিষয়টা জানতে চাচ্ছি যে মেনিনজিওমাটাতে অপারেশন চিকিৎসা, অপারেশন ছাড়া কি কোনো মেডিকেল ম্যানেজমেন্ট আছে? ইউজুয়ালি অপারেশন, এটা তো টিউমার, এটা একটু অপারেট দিস। আর আগেই বলেছি ছোট্ট টিউমার, বিনাইন টিউমার, সেটা আমরা প্রেশার না দিলে, কোনো ঝামেলা না হলে, কোনো কমপ্লিকেশন হলে ইউজুয়ালি আমরা ফলো আপ করি। কারণ স্লো গ্রোয়িং টিউমার একটা মহিলা আমার কাছে আসে আউটডোরে, সে অনেক দিন ধরে দেখাচ্ছে 3 বছর ধরে, ছোট্ট আঙ্গুলের মাথার মতো। ইউজুয়ালি তার এটা নিয়ে কোনো কমপ্লেন নেই, আমার প্রবলেম হচ্ছে না। সুতরাং ওনার বয়স 70, আই ডিড নট ডু দ্য সার্জারি। আমি বলছি যে আপনার 6 মাস পরে পরে আমাকে আউটডোরে দেখাবেন, আর 6 মাস পর বা 1 বছর পর আমরা এমআরআই করে দেখি ওর সাইজটাকে। যে সময় এটা বড় হবে, ওনাকে অজ্ঞান করবে বা খিচুনি হবে, তখন আমরা এটা অপারেশন করবো। আর বড় টিউমার অবশ্যই অপারেশন করতে হবে। তার মানে আপনি বলছেন যে এটা আসলে কনজারভেটিভ ম্যানেজমেন্ট আছে, যদি সাইজটা অনেক ছোট থাকে এবং কোনো কমপ্লিকেশন না করে, কোনো সিমটম না প্রডিউস করে, তাহলে সেক্ষেত্রে আপনারা ফলো আপ করে থাকেন। ফলো আপ করি। আচ্ছা, সেই ফলো আপটা আসলে কতদিন পর পর আপনারা করেন বা কি করে? যতদিন পর্যন্ত তার কোনো প্রেশার ইফেক্ট, খিচুনি, অজ্ঞান হওয়া বা তার প্যারালাইসিস হওয়া কোনো লক্ষণ, এটার জন্য কোনো লক্ষণ না প্রকাশ করে, অতদিন পর্যন্ত আমরা এটা ফলো আপ করতে পারি। আচ্ছা, আর ফলো আপটা মানেই হলো একটা এমআরআই করে, এমআরআই ছাড়া তো আর বোঝা যাবে না সাইজটা বাড়ছে, আগেরটার সাথে বর্তমানটার 1 বছর আগেরটা কি এখনটা কি কম্পেয়ার করি আমরা। কিন্তু মেজরিটি কেসে আমরা দেখি কি জানেন, যে যারা আপনি বলছেন ফলো আপ করার জন্য, আগের এমআরআই আনবে না, নতুন করে এমআরআই নিয়ে আসবে। তখন আগের সাইজটা আপনি যদি না জানেন, তাহলে পরের সাইজটা তো আপনার বড় হলো না ছোট হলো, সেটা তো আপনি আমরা বলে দিই যে আগেরটা নিয়ে আসবেন, মানে আগের ফিল্মের সাথে বর্তমান ফিল্মের কম্পেয়ার করা। আচ্ছা, এই মেনিনজিওমার সাথে আমরা যদি বলি যে আমরা প্রিভেনশনের চিন্তা করছি, যে প্রিভেন্ট করতে চাই, কোনো পদ্ধতি আছে কিনা? এইটা তো গড গিফটেড জিনিস, সেটা প্রিভেন্ট করার কোনো কিছু নাই। আমরা জানি যে কোনো টিউমার শরীরে মিউটেশন হয় সেলে, তো মিউটেশন হলে আপনার এনভায়রনমেন্টকে ঠিক রাখতে হবে। আমাদের এখন আমরা এসি ব্যবহার করতে ওজন লেয়ার আমরা ধ্বংস করছি, আলট্রাভায়োলেট আমাদের গায়ে পড়ছে, সেখানে তো মিউটেশন হচ্ছে, মানে ডিএনএতে চেঞ্জ হচ্ছে, ক্রোমোজোমে চেঞ্জ হচ্ছে, সেলে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই অ্যাবনর্মাল ডিএনএটা আবার বাইফার্কেট করছে, মানে এটা আবার মাল্টিপ্লিকেশন। অ্যাবনর্মাল ডিএনএ কন্টেনিং সেল যদি বা মাল্টিপ্লিকেশন হয়, সেলের যেমন জন্ম আছে, তা বড় হয়, আবার মৃত্যু আছে প্রাণীর মতো। প্রত্যেকটা সেল নিয়েই তো একটা প্রাণী, তো ওর যে সময় ডিএনএ ড্যামেজ হবে, তো আর এই সাইকেল মেনটেন করবে না, অ্যাবনর্মালি র্যাপিডলি গ্রোথ হবে, এইটাই তো টিউমার। তাহলে আমার ওই জেনেটিক চেঞ্জ করতে হলে আমাদের এনভায়রনমেন্টে ওজন লেয়ার ঠিক রাখতে হবে, আমাদের ফুডের মধ্যে যে অর্গানো ফসফরাস আছে, কেমিক্যাল আছে, সেটার কন্ট্রোল থাকতে হবে। আমাদের লাইফস্টাইল, যেমন সিগারেট খাই, যে তার লাংসে মিউটেশন হয়, জেনেটিক চেঞ্জ হয়, ওইটা বন্ধ করতে হবে। তো যে কারণে এগুলো হচ্ছে, সেই কারণগুলি বন্ধ করতে হবে। আর কিছু জিনিস আছে, এটা আমাদের হাতে নেই, এটা তার জন্মের সময় তার সেলে ডিজাইন করা, তার 30 বছর বয়সে ওই সেলে মিউটেশন শুরু হবে। তারপরে কি আপনি বলছেন যে আসলে এটা এই জেনেটিক যে চেঞ্জটা, এটা কি বংশগত, যে মা বাবার থাকলে বা বংশগত 100 সবগুলি না, তার বাবার নাই তার হতে পারে, কিন্তু কিছু আছে বংশগত, যেমন নিউরোফাইব্রোমা আগের বাপ মা বা ঠাকুরদা বা নানার থাকলে পরবর্তী জেনারেশন হবে নিউরোফাইব্রোমা। আমরা অনেক রুগী দেখি যে মাল্টিপল টিউমার সারা শরীরে, এটা নিউরোফাইব্রোমা টাইপ 2, এগুলো জেনেটিক্যালি ডিটারমাইন্ড। এগুলো তো আসলে প্রিভেন্ট করার কোনো ব্যবস্থা নাই। ওই জেনারেশন যতদিন থাকবে, পরবর্তী জেনারেশন ক্যারি করবে, তারপরের জেনারেশন আবার হবে, এবং সেই নিউরোফাইব্রোমা থেকেও ব্রেন টিউমার হতে পারে। এই জিনিসটা ব্রেনে তো নিউরাল টিস্যু তো ব্রেনও আছে, সেই কারণে হতে পারে। সারা শরীরে হলেও তোমার সমস্যা হচ্ছে না, কিন্তু ব্রেনে হলে তো তখন প্রেশার ইফেক্ট হবে, প্রবলেম হবে। ব্রেনে তো হচ্ছে, দেখা যাচ্ছে, কিন্তু প্রেশার তো আর দিচ্ছে না। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে নিউরোফাইব্রোমা, আমরা কিন্তু অনেক মানুষের দেখি সারা শরীরে চাকা চাকা, তারা আসে যে আমি কী করবো, টিউমার আছে কাটার জন্য, সেই নিউরোফাইব্রোমা ব্রেনের মধ্যেও হতে পারে, সেটা বলছেন। যে প্রফেসর ডক্টর হারাধন, আরেকজন দর্শক আমাদের সাথে আছে, আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আমি প্রশ্নটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, কে আছেন বলুন। আমি হলো জানতে চাচ্ছি, আমরা যে আয়োডিন লবণ খাইতেছি, এটা খাইতেছি গলগণ্ড রোগের জন্য, প্রধান গলায় যে গ্যাস, গ্যাস রোগের জন্য। আমরা যাদের নাই, তার আমরা খাচ্ছি, এখানে গলগণ্ড, হ্যাঁ বলুন, গলগণ্ড রোগ। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই করি, তাহলে ধীরে ধীরে এটা রিভার্স ইফেক্ট হতে পারে কিনা, মানব শরীরে টিউমার হতে পারে কিনা। আপনি যেটা আমার যেটা আছে যে ব্রেস্ট ক্যান্সার এবং যে ইউটেরাস ক্যান্সার, যেটা এগুলো অনবরত আয়োডিনযুক্ত লবণ খাওয়ার জন্য হইতেছে। আবার এখানে আরেকটা প্রশ্ন, আয়োডিনযুক্ত লবণের পটাশিয়াম আয়োডিন মিশাইতেছে,
পটাশিয়াম আয়োডাইড এবং আয়োডিনের ইফেক্ট মানব শরীরে এক নয়, ভিন্ন। আপনার স্টাডি করেন, স্টাডিতে গ্লোবাল আছে আমাদের সমস্ত বাংলাদেশে ডাক্তারদের মধ্যে। পটাশিয়াম আয়োডিন হচ্ছে আয়োডিনের নামে, আয়োডিনই গলগন্ডের রোগ সারাতে পারে, মানে টিউমারের ওষুধ। সেটা আপনি রেগুলার খাইতেছেন, বাপদার 14 বছরে টিউমার নাই, গলগন্ড নাই, আমি খাইতেছি, সেটা রিভার্স একটা ইফেক্ট। দর্শক আপনি সঙ্গে থাকেন নিশ্চয়ই, প্রফেসর ডক্টর হারাধন উত্তর দেবেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি যে কথা বলছেন আয়োডিন অভাবে কিন্তু আমাদের এক ধরনের টিউমার আছে, গলগণ্ড বা ওই ধরনের হয়ে থাকে, সেটা আয়োডিন আমরা কিন্তু অনেক সময় বলি আয়োডিন ডেফিসিয়েন্সি হলে তার আয়োডিন রিপ্লেসমেন্ট করতে হয়। পটাশিয়ামের কথা বলেছেন, এটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় অনেক সময়, তো সেটা আপনার পটাশিয়াম কারেকশন করার কিছু খাবারও আছে, সেগুলো খেয়েও কিন্তু করা যায়। আর আপনি যে বলছেন, আমরা যে কথাটি প্রফেসর হারাধন বলেছেন যে আসলে খাদ্যাভ্যাস বা আপনার যে ভেজাল খাবার এগুলো একটু পরিহার করা উচিত। দর্শক আমার মনে হয় আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, এই ব্যাপারে আপনি ভালো একটা পরামর্শ পাবেন, নিশ্চয়ই আপনি ভালো থাকবেন। দর্শক আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদেই থাকুন।